আসামি হাজির হো। হ্যাঁ, আমার এই ভিডিওতে আসামির ক্যাটাগরিতে 3 জন আছে, 3 জনই মহিলা। প্রত্যেকের এগেনস্টে কেস করা যায় এবং প্রত্যেকের এগেনস্টে আইনত ব্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা, এরা আইনটা খুব ভালোভাবে জানে। এরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ঘোরাঘুরি করে। তাই কার কার নামে কি কি এলিগেশন, প্রথম এলিগেশনটা শাশুড়ি মা, তারপর বধূ, তারপর ননদিনী। ঠিক আছে, এরপর আমি ভিডিওতে একটার পর একটা কার এগেনস্টে কি কথা হতে পারে, কার এগেনস্টে কতটা হতে পারে বলতে পারছে। আসামি হাজিরও, কিন্তু আসামির কাঠগড়ায় কিন্তু আমরা 3 জনকে দাঁড় করাতে পারি। আচ্ছা, এই ভিডিওটা করার সময় আমাকে অনেকেই বলেছিল যে অর্পিতা, তোমার আগের ভিডিওগুলি অনেক হয়তো রাগ করতে পারে, অনেক অপ্রিয় কথা আছে। দেখো, কাউকে ওয়াইলিং করে কখনোই চলিনি, কাউকে খুশি করার জন্য কখনোই ভিডিও করিনি। অবশ্যই ভিউয়ারদের খুশি করি, কিন্তু আমার থিঙ্কিংটা শুধুমাত্র আমার। আমি যেটা ভাববো সেটাই আমি ভিডিওতে করব, সেটাই আমি ভিডিওতে বলবো। সেটা যদি কেউ কষ্ট পায়, কষ্ট দেওয়ার জন্য হয়তো আমি ভিডিও করিনি, কিন্তু যদি কেউ রাগ করে তাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, সত্যিটা সত্যি। আমার বোন, আমার বন্ধুদের আমি কাঁদতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি। আমি দেখেছি চরম হানাহানি, দলাদলি শুধুমাত্র একটা পরিবারকে নিয়ে আমি দেখেছি। আবার এই পরিবারটার জন্যই আমাদের মধ্যে একটা আলাদা হয়ে যাওয়া। এখন খুব ভালো মৌসুম, কারণ চরম বন্ধু যে এই পরিবারটার ছিল আর চরম শত্রু যে ছিল, ওরা এখন হ্যান্ডশেক করে ফেলেছে। সেটাই হতো সত্য কথা এবং সেটা হওয়া উচিত। ব্লগাররা কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আপন হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোকা, ব্লগারকে দেখলেই জড়িয়ে ধরতে চায়। ওই যে বলে না, ওই কাকে দেখে সূর্যকে দেখে বড় ভাই বলতে যায়, আর মাটির প্রদীপকে বলে ধুর ছাই। এটাই হচ্ছে আমাদের নিয়ম। পরে নিজের পায়ের ধুলো, তুই নিবি তার চরণ ধুলি। যেহেতু ব্লগাররা অনেক বড় বড়, তাদের অনেক সাবস্ক্রাইবার, তাদেরকে দেখলেই আমরা হায় সূর্য বলে আমরা জড়িয়ে ধরতে চাই, কিন্তু ওদের আগুনে যে আমরা পুড়ে ছাই হয়ে যেতে পারি এটা আমরা ভাবি না। তাই প্রদীপের যে ইয়েটা, আলোটা, এটা খুব মিষ্টি আলো, সেটাকে ধূর্ছাই করে আমরা সরিয়ে দিই, কারণ ওই আলোটা অতটা ক্ষতি করে না, অতটা কিনা সূর্যের পাশে গেলে ক্ষতিটা হয়। এইবারে ভিডিওটা কিছু আইন নিয়ে কথা বলতে বাধ্য হলাম। দেখতেই পাচ্ছেন, যেহেতু আইন নিয়ে কথা বলবো, তাই মূর্খ হলো একটু আইনের ড্রেসটা নিতে আপত্তি কি থাকতে পারে, তাই না? কারণ সবাই তো কিছু না কিছু মিথ্যার মোড়ক দিয়ে, মানে ভেতরে নিম পাতা উপরে চকলেট দিয়ে আমাদেরকে খাই দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। চলুন, কাকে নিয়ে ভিডিওটা করছি? অবশ্যই জটিলা এবং তার পরিবার। প্রথম কথা, তোমরা কেউ আমার কমেন্ট বক্সে জটিলার কোনো নাম লিখবে না। জটিলা একটা কাল্পনিক চরিত্র। আমি কোনো রকমভাবে জটিলা নামক চরিত্রটার সাথে এই পৃথিবীতে বসবাস করা কোনো মানুষের কোনো মিল নেই। তাই এটা একটা পুরোপুরি কাল্পনিক চরিত্র। তাই তার কোনো নাম নেই, তার কোনো কিছু নেই, তার সাথে কোনো রকম কোনো সিমিলারিটি কারণ নেই। প্লিজ অন্য কোনো নাম না দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হয়। জটিলার নামটা জটিলা নিয়েই বলতে পারো, জঞ্জাল এবং জটিলা। যেহেতু কিছু আমার ভিউয়ার্স, বলবো না, আমার ভাই বোন বলেছিল, দিদি ভাই তুমি তো একটু ভালো মানুষ, তুমি জঞ্জাল ডেকো না, তুমি তাকে অন্য নামে ডেকো, কষ্ট লাগে শুনতে, কারণ তারা ভালোবাসত। তাই আমি চেঞ্জ করে জলজল করেছিলাম। তাই আমি আমার ক্যারেক্টারের নামগুলি জটিলা, জলজল রাখলাম, এবং তাদের একটা ভাগ্নি যে আছে সেটার নাম ইলিং ফিলিং। আচ্ছা, তো তাই অন্য কোনো নাম দিলে আমি কিন্তু কোনো রিয়াক্টও দেব না, রিয়াকশন দেই হার্ট সাইন। কারণ আমারই এক সহ ক্রিয়েটার কোনো একটা কমেন্টে রিয়াকশন দিয়েছিল দেখে সেটা নিয়েও অনেক কিছু ওরা করেছে। ওদের কৃতকর্মের কোনো শেষ নাই। ওরা যে কোনো মানুষকে যে কোনোভাবে অপদস্থ করতে কোনোদিনও পিছু পা হয়নি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা হাজারটা ভিডিও এই প্রীতম, রিমি, দিশা এদেরকে নিয়ে নেমেছে, হাজারটা ভিডিও নেমেছে, বোধহয় 10-12টা। কয়েকটা চ্যানেল তো জন্মই হয়েছিল ওদের কাহিনী নিয়ে, আবার ওদের কাহিনী শেষ হয়েছে, ওরা হারিয়েও গেছে। 18-19K পর্যন্ত সাবস্ক্রাইবার করার পর হারিয়েও গেছে। তাই ওরা কিন্তু কখনোই কোনো, ইভেন কি ওদের থাম্বনেল দিয়েও করেছে প্রথম দিকে অনেক বছর, পরের দিকে প্রীতম কাউকে কাউকে স্ট্রাইক দিয়েছে, কিন্তু আগ দিয়ে সেটাও করেনি। তাই এইখানে দাঁড়িয়ে এই ক্যারেক্টারগুলি এতটাই ইগোয়েস্টিক, এতটাই পয়সার গর্বে গর্বিত। আমরা কাকে না নিয়ে ভিডিও করেছি?
ম্যান্ডি, আমাদের ধনুদা, হ্যাঁ ধনুদারও প্রচুর ভিডিও, আমি হয়তো কম করেছি কিন্তু আমার সহ ক্রিয়েটাররা যার যেটা কন্টেন্ট যে যেটা ভালোবাসে প্রচুর করে। এবং ম্যান্ডির সোমেনের ফটো আমরা সবাই লাগিয়েছি, মৌয়ের ফটো লাগিয়ে প্রচুর ভিডিও করেছি, নেগেটিভ পজিটিভ আমি দুটোই করেছি। প্রিয়াকে নিয়ে তো আমি যেদিন ইচ্ছা হয় ধুরুম করে বকে দেই, যেদিন দেখি এটা ফর ভালো লাগছে ফরে বলি, যেটা মনে হয় নেগেটিভ নেগেটিভ। ম্যান্ডির ক্ষেত্রে সেম, কিন্তু তারপরও প্রিয়া বলে প্যাশনেট এপি দিদিভাইকে লাইক করি। তারপরও কোথাও না কোথাও ম্যান্ডি ঘৃণা করলো আমাকে, অতটা ঘৃণা হয়তো করে না, ঘৃণা করলেও ম্যান্ডি একটা দায়রা রাখে ঘৃণা করে। সেই ঘৃণাটা আনলিমিটেড ঘৃণাটা আছে, সে আনলিমিটেড ঘৃণাটা হয়তো ম্যান্ডি করে না। এই ক্যারেক্টারটি জটিলা নামক ক্যারেক্টারটি না ওকে নিয়ে ভিডিও করতে গেলে হাতে চিরুনি এটাকে ভালো লাগে, তাই না? এমন করতে ভালোবাসে তো। আচ্ছা, তাই ওই অতি দর্পে হতলঙ্কা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই যে প্রভাবগুলি আমরা শিখেছি না, ওকে দেখলে এটা কার্যকারিতা হয়। এবং প্রচুর সাবস্ক্রাইবার আছে, প্রচুর লোকদের সাথে তার রিলেশন এইরকম। এবং নিজেই যেন ভিডিওতে বলেছিল, জানি না কেন জানি আমার কাছে যে লোকগুলি আসে তারা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণটাই একটা, সে নিজে দায়ী। তার কাছে যে লোকরা থাকে না তার জন্য সে নিজে দায়ী। সে এইরকম সব ব্যবহার লোকের সাথে করে, তাই লোকরা ওর কাছে আর থাকে না, লোকরা ওর কাছ থেকে চলে যায়। এইবার আসছি পয়েন্ট টু পয়েন্ট, কথা বলা শুরু হবে। আমি প্রথম ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আসামি হাজির হো বলে। আচ্ছা, এইবার আসামি হাজির হো জায়গাতে ওরা খুব ইউজ টু, কারণ ওরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গাতেই ঘোরাফেরা করে ফেলেছে। কারণ লোকের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি কতটা করেছে ওরা হয়তো এখন বুঝতে পারছে। তখন পাওয়ারের বলবুদে পর, টাকার বলবুদে পর মানুষকে নিয়ে কিছু কম করেন। ওরা ছাড়াও, ওদেরকে কন্টেন্ট করা ছাড়াও মানুষরা বাঁচতে পারে, তার প্রমাণ যার এগেনস্টে ওরা এতগুলি স্টেপ নিয়েছে, যাদেরকে ও স্ট্রাইক দিয়েছে। আমারই বন্ধু সীমা, লিগেল নোটিস সীমা, সবই সীমা পেয়েছে। সে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ওয়াইটিতে, চ্যানেলের সংখ্যা 63, কিছু করতে পারেনি। হ্যাঁ, তাকে স্ট্রাইক দেওয়ার 15 দিনের মাথায় ওর শ্বশুরমশাই উপরে চলে গেছিলেন। আর ঠিক শ্বশুরমশাই শ্রাদ্ধের পরেই দিনই সীমা একটা চ্যানেল খুলেছিল, এবং কি সুন্দরভাবে শ্রাদ্ধ যেদিন সেদিনই ওর চ্যানেলটা 1K হয়ে গেল। মানে ঈশ্বর সীমাকে বলেছে আমি আছি। মানুষের সঙ্গে এই ব্যবহারগুলি না ওপরের লেখা থাকে, ওপরের কাঠগড়ায় লেখা থাকে। আমরা চাইলেও সব কিছু ডিলিট করতে পারি না। যেমন আমাদের হৃদয়ে ডিলিট মেশিন নেই, তেমনি আমাদের কপালেও কিন্তু ডিলিট মেশিন থাকে না। তাই আমাদের সেগুলি ভোগ করতে লাগে এবং সেগুলি ভাবতেও লাগে। এইবার প্রথম আসামি জটিলার শাশুড়ি মাতা। দুটো কেসে উনি ফেসে যাবেন। হ্যাঁ, প্রথম কেস ওনার মেয়ে ওনার নামে দেবেন। মাত্র 14 বছর বয়সে একটা মেয়ের মনের অমিলে গিয়ে, মেয়ে ইচ্ছুক ছিল না, জোর জবরদস্তি করে মেয়েকে বিয়ে দেওয়া। অবশ্যই মেয়ে বা কোনো সমাজসেবক সেবিকা এটা নিয়ে কথা বলতেই পারে, কেস দিতেই পারে। এখন তার বয়স হয়েছে, কিন্তু সেই সময় একটা ইল্লিগেল কাজ করেছিল, হোক না নিজের মেয়ে। 14 বছর বয়সে মেয়েকে বিয়ে দেওয়া, এবং যেটা মেয়ে কথাগুলি বলেছে ভিডিওতে যে আমার মতামতের বাইরে হ্যান ত্যান, এটা এনাফ প্রুফ যে মেয়ের মতামতের বাইরে মা বাবা এরকম কাজ করেছে। মাত্র ক্লাস 9-এ পড়তো, কিছু বুঝতোই না। 14 না 16, একবার 14, একবার 16, একবার 17, মোট কথা 18 হয় নাই, ঠিক আছে? তার আগে বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে সে কি পেল? তাহলে তার বিয়ের জন্য দায়ী সম্পূর্ণভাবে তার মা। কি পেল? একমাত্র ছেলের বউ হতে পেরেছে, বিশাল জায়গা সম্পত্তি, খাওয়ার কিছু অভাব নেই, পুকুরের মাছ, গাছের সব কিছু, তারপরে ছাগল, যা হয় গৃহস্থের ঘরে, যেটা কিনা ওর বাপের বাড়িতে ছিল না। একটা অ্যাসবেস্টারের ঘর ছিল, এবং বাবা রাজমিস্ত্রি, মার এই কাজ। বাবা অসুস্থ থাকতো প্রায় সময়, আর বাবা খুব অসুস্থ ছিল বলেই ওর মা ওকে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। কারণ বাবা মারাত্মক অসুস্থ ছিল, তখন মা ওই দোকানটাও তখন মা দেয়নি। মা ভয় পেয়ে গেছিল 3টা বাচ্চা নিয়ে কি করবে। তাছাড়া মনে হয় না এই সোনা পাগলি পড়াশোনায় ভালো ছিল বলে, তার জন্য হয় নাই। বড় বোনটা পড়াশোনায় ভালো, বোধহয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বা গ্র্যাজুয়েশনের মধ্যে পড়াশোনা করেছে, এটা শুনেছি আমি। গ্র্যাজুয়েশনের মধ্যে পড়াশোনা করেছে, সেখানে এই বোনটা কিছুই করে নাই, তার জন্য ওকে দিয়েছে। আর ও দেখতে সুন্দর,
ওই বাড়ির থেকে আলাপ এসেছে, কিছু লাগবে না দিতে, দেওয়া থাওয়া নেই, তো অটোমেটিক্যালি রাজি হয়ে গেছে, কারণ দেওয়া থাওয়ার মতো তো অবস্থা ওদের ছিল না। তাই একটা উইদাউট ডাউরি যদি কেউ বিয়ে করে তাহলে কেন দেবে না, তাই বিয়ে দিয়েছে। সেখানে তারা প্রশ্ন করছে কেন দিলে। ওই বিয়েগুলি যদি মন্দিরে না হতো, দুটো মেয়েরই, বড় মেয়ের বিয়েটাও কিন্তু মন্দিরেই হয়েছে, এইভাবে যদি বিয়ে না হতো তাহলে হয়তো ওদের বিয়ে দেওয়ার মতো দুইটা মেয়েরকে সামর্থ্য ছিল না, দুইটা মেয়েকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য ছিল। মোটামুটি বাড়ির 3টে বিয়েই মন্দিরে হয়েছে, 3টে বিয়েই এমন করে হয়ে গেছে বলেই দিতে পেরেছে। দাদার বিয়েটা হয়তো, আমি জানি না ঠিক দাদার বিয়েটা হয়তো বাজনাবাজি হয়েছে কিনা, হ্যাঁ, কারণ দাদার বিয়ের সময় এটুকুনি, দাদার বিয়ের সময় তিনজনকেই ওদের শাড়ি দিয়েছিল, তো এইটুকুনি শুনেছি। বিয়েটা এখন কেমন করে হয়েছে, মন্দিরে হয়েছে না বাড়িতে হয়েছে ধুমধাম, সেটা আমি জানি না। যাই হোক, সেখানে দাঁড়িয়ে তর্ক খাতিরে তাহলে মার এগেনস্টে মেয়ে কেস করতেই পারে যে বয়স না হওয়ার জন্য বিয়ে। তারপর দ্বিতীয় কেস জটিলা করতে পারে তার শাশুড়ির এগেনস্টে নির্যাতিতা হওয়ার জন্য। শাশুড়ি তার টাকা পয়সা, কারণ জটিলা শুধু রোজগার করে আর সব টাকা উড়ায় এই শাশুড়ি, দিনের শেষে কিন্তু শাশুড়িকেও আবার ছোট করলো, এবং পাবলিকরাও শাশুড়িকেও অনেক সার্ফ এক্সেল ছাড়া ধুয়ে যাচ্ছে কমেন্ট বক্সে। তাহলে শাশুড়ির এগেনস্টে দুটো কেস, এবং দুটো কেসই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কেস, মানে একদম দারুণ খাট্টাবাট্টা কেস। বধূ নির্যাতন কেস মানে মারাত্মক কেস, দেওয়াই যায়। আচ্ছা, তারপর ননদিনীর এগেনস্টেও কেস হতে পারে। ননদিনী একটা এমন ননদিনী যে তার এখন বাপের বাড়ির সম্পত্তি লাগে। বাপের বাড়ির সম্পত্তি ভারতীয় আইন অনুযায়ী যতজন সন্তান আছে বাপের সম্পত্তির সমান ভাগে ভাগিদার হতে পারবে 4 জনই, যদি না সম্পত্তিটা গিফটেড করা থাকে। উইল যদি করে গিয়ে থাকে ওর বাপ, হ্যাঁ, জটিলার শ্বশুর, তাহলেও কিন্তু মেয়ে সেই উইলের বিরুদ্ধে কেস করে সম্পত্তি চাইতে পারে। কিন্তু একবারও কিন্তু বলে না এই ননদিনী যে আমি এই বাড়িটাতেই থাকবো, বলেছে এই বাড়িটাতে থাকবো, ওই ঘরটাতে থাকবো যতদিন না আমার নিজের একটা আস্থান, নিজের জায়গা কিনে ফেলেছে, নিজে গভর্নমেন্টের কোটা থেকে পেয়ে যাবে ঘর, অতদিন পর্যন্ত না নিজের জায়গা বোঝে, তাহলে তা চলে যাবে, এটাও তারপর চলে যাবো। তারপর তাহলে ওর এগেনস্টে হতে পারে ননদিনীর এগেনস্টে বধূ নির্যাতন। ননদিনী একটা এমন ননদিনী যে মেয়েকে, একটা জোয়ান 16 বছরের মেয়েকে বসে রেখে প্রেম করার ইচ্ছা জাগছে, শরীরে শিহরণ জাগছে, সেই স্বামীকে ছোট করছে, সেই মেয়েকে নিয়ে বসে কিছুদিন আগে এই মেয়ের জন্মদিনে এই স্বামীটি লাল পলার আংটি দিয়েছিল। এই দেখো ওর বাবা দিয়েছে, তোর বাবা দিয়েছে, দেখ বাবা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, এইসব কথা। তাহলে এইগুলিও মিথ্যা ছিল। বাবা মেয়েকে কেক খাইয়ে দেওয়া, আংটি দেওয়া, এটা বলবে না বাবা দেয়নি, আমি কিনে দিয়েছি। তার মানে বাবা কোনো কিছুতে বাধা দেয় না, ফুল লিবার্টি, রোজগার করো, খরচ করো। এটাও কিন্তু অনেক মেয়েদের, অনেক ভালো চাকরি করার মেয়েদেরও থাকে না, যে ফুল লিবার্টি তুমি যা রোজগার করতে খরচ করো, হ্যাঁ, থাকে না। আমি এমনও জানি ওই জাস্ট হাত খরচটুকু দেয়, ওই গাড়ি টাড়ি করে যাওয়ার জন্য টাকাটা দেয়, যখন টাকাটা চাইতে লাগে, কিন্তু অধিকার নেই যে আমার ইচ্ছে হলো 4টা শাড়ি কিনে নিয়ে আসলাম আমার টাকা দিয়ে। এইখানে দাঁড়িয়ে এই মেয়েটার ফুল লিবার্টি। সেখানে যেই মেয়েটাকে তার বাবা আংটি দিল, যেই মেয়েটাকে বাবা কেক কিনে খাইয়ে দিল, সেই মেয়েটা তার মেয়ে, স্ত্রীরা কমপ্লেন স্বামী সম্বন্ধে করতেই পারে, সেই মেয়ে মার সঙ্গে বসে গলায় লাগিয়ে বাবাটাকে ছোট করে ফেললো। এই হচ্ছে পারিবারিক শিক্ষা, এটাকে বলা হয় পারিবারিক শিক্ষা। এর আগে মাসিকে করেছে, শুরু প্রথম মাসিকে, আপন বড় মাসি, যেই মাসি কিনা মেশু কিনা ওকে ম্যাথস পড়াতো, যে মাসি কিনা ওকে ড্রয়িং শেখানোর কথা বলতো, যে মাসি কিনা ও ছোটখাটো সমস্ত চাহিদাগুলি পূরণ করতো, সেই মাসিকে ছোট করেছে এই সামাজিক মাধ্যমে। এবারই হচ্ছে বাবা। তাহলে এইরকম মার কি শিক্ষা হতে পারে তার মেয়েকে, আর এইরকম মার মেয়ের কাছ থেকে আমরা কি ভালো কিছু আশা করতে পারি। তারপর সে বলেছে মনের মতো মানুষ পেলে তার চাহিদা যে পূরণ করতে পারবে, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, হিহিহা হাসি, এইরকম যে করতে, মাটির ঘর হোক, কিন্তু রাত্রেবেলা এসে জড়িয়ে ধরে বলতে লাগবে, এই কেমন আছো, তুমি কি ভালো আছো, তোমার কি আমার কথা মনে পড়ছে, তাহলেই হয়ে গেল, তাহলেই খুশি। তো সেই মানে রোমান্টিসিজমে ভর্তি একটা পুরুষ লাগে। মার ডিমান্ড কার সাথে বসে, মেয়েরকে নিয়ে পাশে বসে। কটা মা এরকম পারে? আর মেয়েও ছোট্ট বাচ্চা না, ভালো থাকার জন্য স্বামীর কর্তব্য কি এই মেয়েটা বিয়ে না হয়েই মানে বলতে পারে। কেন নিয়ে ঘুরবে না, বছর একবার নিয়ে ঘোরাই যায়, কেন খাওয়াবে না, কেন ভরণ পোষণ দেবে না,
তাহলে বাপের এগেনস্টে কেসটা করলেই হয়। তাহলে এই ননদিনী দুইটা কেস করতে পারে, একটা বৌদির এগেনস্টে, বাড়ির থাকার অধিকার, বৌদি না, যদি বাড়িটা মার হয় মার এগেনস্টে, আমি বাড়ির অধিকার চাই, আরেকটা স্বামীর এগেনস্টে, ভরণ পোষণ খাওয়ান দাওয়ান ঘোরাফেরা সব কিছুর জন্য স্বামীর এগেনস্টে, যা দুটো কেস হতেই পারে। তাহলে এইরকম ননদিনী যে মেয়েকে শিখাচ্ছে তার বাপের কর্তব্য কি, তার কাছ থেকে আর কি আশা করা যায়? সে মিথ্যা কথা বলতে পারে, সে নাটকও করতে পারে, সে সবই করতে পারে, সব কিছু করতে অভ্যস্ত। এইবার আসছি আমাদের মূল ক্যারেক্টার জটিলা। জটিলা এবং মিথ্যা কোথায় যেন কো কানেক্টেড। একটা মেকআপ আর্টিস্টের কোর্স করেছে, তারপর ও কিছু কিছু মেকআপ ভিডিও ছেড়েছে। একটা মেকআপ ভিডিওতেও ওর শাড়ির সাথে ব্লাউজগুলি ম্যাচিং সুন্দর ছিল না। কিছুদিন আগেও একটা বসন্তকাল এসে গেল একটা করেছে, ইয়েলো কালারের সাথে একটা কেমন একটা ওই কচি কলা পাতা বলে এরকম কালারের ব্লাউজ পরেছে, মানায় কোনো দিকে মানে জরি জারা দিয়ে এটা করেছে। তারপর মিথ্যা, ওই যে নিচতলার ঘরের পাশের রুমটা খালি ছিল, সেই ঘরটাতে কে ঘুমায় বলে আমরা চিল্লিয়েছি, ও স্বীকার করেনি। ইনফ্যাক্ট রুমটা যে আছে সেটাই কখনো ক্যামেরাতে দেখায়নি, ক্যামেরা বন্দি করেনি, যেটা কিন্তু আজকে অনেকটা ছোট বোনটা বলে দিয়েছে। তোমরা কি জানো, কি বলতে পারো, কদ্দূর বুঝতে পারো যে এই মেয়েটা কি করছে না করছে, কতটুকুন বুঝতে পারো, কিন্তু বলে দিয়েছে। তো সত্যি কথা এইভাবে, এবং কি আমি এটা অনেকবার বলেছি, এই যে বোনগুলি আসতো যখন ওদের রুমগুলি ছিল, 3টা রুম ছিল, ওরা 5 জন একটা রুমে একটা খাটে ঘুমিয়েছে, তাও ওপরে 2টা ঘরে রুমে খালি, একটা রুমে নিচে বিছানা ছিল 3 জন ঘুমাতে পারতো, আবার পাশের রুমটা যেখানে জল বসে থাকে সেখানটা 3 জন ঘুমাতে পারতো, মানে ওরা মা বাপ মেয়ে ওইদিকে জন। তাও না, এই ননদিনী, তার মেয়ে, শাশুড়ি, তারপর ওর বড় ননাসের ছেলেটা রয়েছিল এবং জটিলার মেয়ে, তাও ওরা ওপরে আসেনি, বা জটিলাও বলেনি তোমরা আসো, কেউ ওপরে ঘুমাও। বন্ধনটা যে এরকম, আগে প্রথম দিকে যখন ওর ভিডিওগুলি করতো, জটিলা খাওয়ার নিয়ে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খাওয়ার নিয়ে ওর ঘরে বসে, ঠিক আছে ওরা স্বামী স্ত্রী খেত, কিন্তু সেই মেয়েগুলি, বোনগুলি, আমি এটা বহুদিন বলেছি, ওদের অ্যানিভার্সারি বা বাচ্চাটার বার্থডেতে এসেছে, কিন্তু খাওয়ার থালা নিয়ে ওরা ওই মার একটা রুম, সেই মার রুমেই 2 মেয়ে চলে যেত খাওয়ার নিয়ে। আমি বলতাম ভাইটা অসুস্থ, ভাইটা হাঁটতে পারে না, আমি ভিডিওতেও বলেছি, কই ওরা তো এসে ভাইয়ের সাথে বসে যে ভাইও খেলো আমরা খেলো, ঠিক আছে ভাইয়ের বউ ওকে খাওয়াচ্ছে আমরা খাচ্ছি, ইটস ওকে, ভাইয়ের বউটা খাচ্ছে, ননদরা তো বসে খেতে পারে, চা বিস্কিট হোক কখনোই আসতো না। আমি বলার পর 2nd 3rd ডে থেকে দেখলাম এই ছোট ননদ এসেছিল, ওপরে গেছে ভাইয়ের সঙ্গে দেখা করতে, মানে কথা বলেছে, অথচ আগে ওরা নিচেই থাকতো, নিচেই খেত, ওপরে খেলতে আসলো, ওই ভাইয়ের ঘরে ঢুকে ভাইয়ের বসে তো কথাবার্তা এগুলো দেখাতো না। ওই যে আসে থালা নিয়ে খাওয়া নিয়ে সব ওই নিচের ঘরে, যে অ্যাসবেস্টসটা করে ভাইয়ের বউ দালানে থাকে, মানুষ ওখানে আসতে বসতো, এগুলিতে নেই। এখনো নিচের ঘরেই থাকে, নিচের অ্যাসবেস্টের ঘরতে তো ওপরের ঘরটা আরাম ছিল, ভাইয়ের ঘরে একটু ফ্যানের হাওয়া বেশি, একটু এসির হাওয়া, বসলাম, ওরা ওই ঘরেই থাকতো, ওদের ওই ঘরটার মধ্যেই সুখ লুকায়িত ছিল। তাহলে এইবার জটিলার এগেনস্টে কেস হতে পারে, জটিলা কেস দিতে পারে শাশুড়ি এবং ননদের দুজনের এগেনস্টে। তাহলে চুপ কেন বসে আছে, চুপ করে কেন বসে আছে? যার এত পাওয়ার, সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 2 টাকা ইনকাম করে না, এদের এগেনস্টে এত কিছু স্টেপ নিতে পারে, অথচ তার আপন ননদ শাশুড়ি তাকে নির্যাতন করে চলছে 2020 থেকে। মাছ নিয়ে চলে যায়, খাবার নিয়ে চলে যায়, যা কিনবে তার ভাগ দিতে লাগে, তার কাছে তার এত হোল্ড, সে চুপ কেন? সে ওয়াইটিতে এসে কান্না করে কি হবে? বিচার কি ওয়াইটি কোনো অধিকার আছে বিচার করার? না ওয়াইটির কোনো অধিকার আছে বিচার দেওয়ার? বিচার করার ও বিচার দেওয়ার অধিকার কিন্তু শুধুমাত্র একমাত্র কোর্টেরই আছে। তাহলে যাচ্ছে না কেন? যাচ্ছে না কেন কোর্টে? কোর্টে যাচ্ছে না কেন? কেন বিচারটা যাইতে কোর্টে যাচ্ছে না? কেন কেস করছে না? কেস শুধু কন্ট্রোভার্সি করা যায়? তারপর 2 দিন পরে এসে যদি এখন বলে প্র্যাঙ্ক, ধাতানি খাবে পাবলিকের, তাহলে এখন আর ধাতানি প্র্যাঙ্ক বলবে না, কি করবে তাহলে? বলবে যে না এরকম অশান্তি হয়েছিল, সবকিছু ইয়ে ছিল, তাই হোক দেখা যাবে। এই ননদিনী কয়েকদিন পরে, আরো 10-15 দিন পরে ওই কাগজপত্রগুলি হয়ে গেলে পরে গাড়ি পোস্ট নিয়ে চলে গেছে স্বামীর ঘরে, কারণ পাবলিককে বোঝাতে হবে যে যা হওয়ার হয়ে গেছে, এখন আমি আমার
স্বামীর ঘরে চলে এসেছি। আর যদি স্বামীর ঘরে না যায়, যদি আদৌ সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায়, তারপরে আমরাও দেখবো ননদ বৌদির খেলাটা শুধুই খেলা হয়ে থাকে, শুধুই ভিউজের জন্য থাকে না, কোনো কিছু রিয়েল কিছু করবে, রিয়েল কিছু দেখাবে, সেটা দেখার দরকার তো আছে, তাই না? বাই।